নমস্কার, আমার নাম সৌদীপ দাস। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি স্টেশন। আজকে আমাদের টপিক হচ্ছে ক্লাস 10-এর গোলক। তাহলে আজকে আমরা করব গোলক। গোলকে আছে টোটালে 16খানা কোশ্চেন আছে। আজকে হাফ করব, আর বাকি হাফ পরের ভিডিওতে করবো, ঠিক আছে? আচ্ছা, গোলক ব্যাপারটা কি? গোলক মানে হচ্ছে, গোলকের একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে গোলকটা কি। যেমন হচ্ছে ফুটবল আমরা কাচের গুলি খেলি, সেই গুলি, ঠিক আছে? বা কিছু গোল টাইপের যেটা হয়, মানে একটা বৃত্তের যদি 3D ভার্সন বলি, সেটা হচ্ছে গোলক, ঠিক আছে? কারণ বৃত্তের উচ্চতা থাকে না, আর গোলকের উচ্চতা থাকে, ঠিক আছে? তাহলে গোলকটা কি হয়? গোলকটা এরকম গোল হয়। তাহলে গোলকের কয়েকটা সূত্র আছে, সূত্রগুলো আমাদের মাথায় রাখতে হবে। সূত্রগুলো মুখস্থ হয়ে গেলে আমরা যে কোনো অঙ্ক করতে পারবো। তাহলে 1 নম্বর সূত্র কি? আচ্ছা, গোলকে, হ্যাঁ, একটা গোলক হবে আর একটা অর্ধ গোলক হবে। হ্যাঁ, অর্ধ গোলকটা আমরা পরে আসি, আগে আসি গোলকের। গোলকের বক্রতল বা সমগ্রতল ক্ষেত্রফল কি? 4 পাই আর স্কয়ার বর্গ একক। এইটুকুনি বোঝা গেল। আচ্ছা, গোলকের যে বক্রতল মানে বাইরের যে তলটা বা সমগ্র তলের ক্ষেত্রফল কি? 4 পাই আর স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, গোলকের আয়তন, গোলকের আয়তন আয়তন কি? 4/3 পাই আর কিউ ঘন একক, ঠিক আছে? তাহলে গোলকের দুটো সূত্র চাই। গোলকের বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার, আর গোলকের আয়তন কি? 4/3 পাই আর কিউ ঘন একক, ঠিক আছে? এটা গেল গোলকের। আয়টা কি? আয়টা হচ্ছে অর্ধ গোলক, মানে গোলককে যদি মিডল বরাবর আমরা কেটে দিই, তাহলে সেটাই অর্ধ গোলক, মানে অনেকটা এরকম টাইপের হবে, ঠিক আছে? মিডল দিয়ে কেটে দিয়েছি আমরা, ধর। তার মানে কি, ওপরের যেটা আছে সেটা বক্রতল, আর নিচেরটা হচ্ছে একটা বৃত্ত। বোঝা গেল? আচ্ছা, এবার অর্ধগোলকের সূত্রগুলো দেখে। অর্ধগোলকের 3টে সূত্র আছে। এটা হচ্ছে গোলকের, দুখানে জানো। আচ্ছা, অর্ধগোলকের দেখি এবার। আচ্ছা, তাহলে অর্ধগোলকের, দেখো, গোলকের বক্রতল আর সমগ্রতলের ক্ষেত্রফল কিন্তু একটাই, 4 পাই আর স্কয়ার। কিন্তু অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল আচ্ছা, গোলকের ব্যাপারে কি? গোলকেরটা যে পুরোটাই বক্রতল, সমগ্রতল বলতে গেলে নেই, মানে আমরা টোটালটাকে সমগ্রতল বলি। আর অর্ধগোলকের কি? উপরে একটা বক্রতল আছে, নিচে একটা ভূমি আছে, তাই জন্য ওটাকে সমগ্রতলের ক্ষেত্র আলাদা করে হয়, ঠিক আছে? তাহলে বক্রতলের ক্ষেত্রফল সূত্র কি? গোলকের যদি হয় 4 পাই আর স্কয়ার, সেটার হাফ করে দিলে আমরা কি যাবো? অর্ধগোলকের পেয়ে যাবো। মানে কত হবে? 2 পাই আর স্কয়ার, বুঝে গেল? বর্গ একক। আচ্ছা, এবার অর্ধগোলকের সমগ্রতল, ঠিক আছে? অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কি? 2 পাই আর স্কয়ার প্লাস নিচে একটা বৃত্ত আছে, সেটার ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কয়ার। তার মানে সমান সমান 3 পাই আর স্কয়ার বর্গ একক, ঠিক আছে? এবার হচ্ছে 3 নম্বর, অর্ধগোলকের আয়তন। অর্ধগোলকের আয়তন কি? যেটা গোলকের আয়তন তার হাফ, মানে গোলকের আয়তন যদি 4/3 হয়, তাহলে এটা হচ্ছে 2/3 পাই আর কিউ ঘন একক। আচ্ছা, তাহলে অর্ধগোলকের 3টে সূত্র আর গোলকের 2টো, মানে টোটাল 5খানা সূত্র। টোটাল 5খানা সূত্র যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা এই যে চ্যাপ্টার 12, এই 12 চ্যাপ্টারের সবকটা অঙ্ক বলতে গেলে প্রায় করতে হবে।
তাহলে আমরা এখন শুরু করবো 1 নম্বর অঙ্ক দিয়ে। তাহলে দেখি 1 নম্বর অঙ্কটা কি বলছে। এক নম্বর অঙ্কটা বলছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি, তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। ঠিক আছে, তাহলে গোলক বলেছে, গোলকের ব্যাসার্ধ বলতে, ব্যাসার্ধ মানে কত, আর কত বলেছে 10.5 সেমি, ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি বলে। এবার সমগ্র তলের ক্ষেত্রফল কত বলে, সমগ্র তলের ক্ষেত্রফল কত, সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি বললাম, 4 পাই আর স্কয়ার বর্গ একক। ঠিক আছে, তাহলে 4 পাইয়ের মান কত হবে 22/7, আর এর মান কত বলেছে 10.5 তার হোল স্কয়ার বর্গ সেমি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা 4টাকে এখানে রাখি, 22/7 ইন্টু এটাকে লিখতে পারি 105 ইন্টু 105, এইখানে দশমিক একটা ছিল আর এখানে দশমিক, মানে একটা ঘর আগে ছিল, তো এই নিচে ধরো 100 গুণ করে দিলাম। ঠিক আছে, দশমিকটা তুলে দিলাম এক কথা। আচ্ছা 7 দিয়ে 105কে একটা কাটি, 7 1 7, 3 35, 5 7 35, আর কিছু নেই, এবার গুণ করতে হবে আমাদের। গুণ করলে কত হবে, একটা হচ্ছে 88, 4 দুগুণে 8, 8 দুগুণে 8, 88, আর হচ্ছে 15 গুণ করি। ঠিক আছে, আচ্ছা একবারই গুণটা করি, 5 15 75, 5 হাতে আমার 7, 15 0 0 আর 7 হচ্ছে 15 রাখতে 15, এইটা আর হচ্ছে 88, 5 হাতে 40 0 হাতে আমার 4, 7 হাতে 56 আর 4 60 হাতে আমার 6, 5 হাতে 40 46, 4 হাতে 8 আর 4 12, 0 0 6 2 1, কত হলো 0 0 6 8 3 1, আর এখানে তাহলে কত আসবে 1 3 8 6 0 0 ভাগ 100, 0 0 0 0 কাটলো মানে 1386। ঠিক আছে, বর্গ সেমি বা সেমি স্কয়ার দুটোই লিখতে হবে। ঠিক আছে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত বেরালো আমাদের 1386 সেমি স্কয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে দুয়েরটা দেখি ওটা। আচ্ছা দুয়েরটা কি বলছে, দুয়েরটা বলছে একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমিতে 17 টাকা 50 পয়সা হিসেবে 431 টাকা 20 পয়সা লেগেছে, বলটির ব্যাসের দৈর্ঘ্য কত। আচ্ছা একটা চামড়ার বল তৈরি করতে টোটাল লেগেছে 431.20 টাকা, টোটালটা মানে সমগ্র তলটা চামড়াতে ঢেকেছে, তাই জন্য ওটা কত লেগেছে 431.20 টাকা। কিন্তু যদি আমি 1 বর্গ সেমি বলি, 1 বর্গ সেমিতে কত খরচ হয় 17.50 টাকা। তাহলে যদি টোটাল যে টাকাটা সেটাকে যদি আমি 1 বর্গ সেমিতে কত টাকা লাগে সেটা দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি সমগ্র তলের ক্ষেত্রফলটা কত বা সমগ্র তল কতটা এরিয়া আছে। ঠিক আছে, তাহলে সমগ্র তলের সমগ্র তলের ক্ষেত্রফল কি করে বের করবো আমরা, 431, তাই তো 431.20 বাই 17.50। আচ্ছা এখানে দুটো সংখ্যার আগে দশমিক, এখানে দুটো সংখ্যার আগে, মানে দশমিক দশমিক উঠে গেল। ঠিক আছে, 0 0 কেটে গেল, এবার 5 দিয়ে তো কাটা যাবে না, লাস্টে 2 আছে, তাই আমরা 7 দিয়ে কেটে দিই। 7 দিয়ে যদি করি 7 দুগুণে 14, 3 35, 5 7 35, 7 দিয়ে যদি রেখে কাটি 6 7 42, 11, 7 1 7 4, 6 7 42। ঠিক আছে, আচ্ছা এবার আর কাটাকুটি যাবে না, তাহলে আমরা এটাকে এখানে রেখে দিই, 6 1 6 25। এবার সমগ্র তলের ক্ষেত্রফল এটা বলেছে, তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে কি 4 পাই আর স্কয়ার সমান সমান 616/25। ঠিক আছে, এবার এখানে
আর স্কোয়ারটাকে লিখে দিয়ে বাকিগুলোকে সব এদিকে নিয়ে যাবে, ঠিক আছে। 600 16 25, এখানে 4 গুণে আছে, এখানে ভাগে যাবে। আর এখানে পাই মানে কত, 22/7, তাহলে 7টা উপরে যাবে, 22টা নিচে আসবে, ঠিক আছে। আচ্ছা 4 দিয়ে রেখে কাটি, 4 একে 4, 2 4 5 20 21 4 4 16, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে আর স্কয়ারের মান কত দাঁড়াচ্ছে, এখানে কত আছে 154 ইন্টু 7, আর এখানে 25 25, মানে একটা 25 বেরাবে। যদি স্কয়ারটাকে এদিকে আছে তাহলে রুট হবে, তাহলে স্কয়ারটাকে এদিকে লিখে নিই। তাহলে এখানে আছে 25 ইন্টু 25, এখানে 7টা আছে। 154কে যদি আমরা ভাঙাই কি হবে, 7 দিয়ে গুণ, 7 দুগুণে 14, 7 দুগুণে 14, তাই তো। তাহলে এখানে আছে 7 ইন্টু, ও সরি, এখানে 22 হবে, হ্যাঁ 7/22, তাহলে 22 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হবে 7, তাহলে নিচে থাকছে শুধু 25। শুধু 25কে আমরা লিখতে পারি কত, 5 ইন্টু 5, আর এখানে আছে 7 ইন্টু 7, তার মানে আর এর মান বেরাচ্ছে কত, একটা 7 বেরাবে আর একটা 5 বেরাবে, ঠিক আছে। যদি দশমিক আনি তাহলে কত হবে, 5 একে 5.4, 1.4, তাহলে ব্যাসার্ধের মান কত, 1.4। দুয়েরটা হয়ে গেল, তাই তো। এবার হবে 3-এরটা। আচ্ছা 3-এরটা কি বলছে, 3-এরটা বলছে স্কুল শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে। আচ্ছা শর্টপাট মানে কি, আমরা যে লোহার বল হয় স্কুলে খেলা হয়, লোহার বলটাকে ছুটতে, সেটাকে শর্টপুট বলা হয়, ঠিক আছে। শর্টপাটে কি বলছে, ব্যাস বলে দিচ্ছে 7 সেমি, তাহলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে, মানে কি আয়তন বের করতে বলেছে, তাই তো। তাহলে ব্যাস কত, ব্যাস হচ্ছে 7 সেমি, তাহলে সুতরাং ব্যাসার্ধ বের করতে হবে। ব্যাসার্ধ কত, 7/2 সেমি, ঠিক আছে। এবার বের করতে হবে বলটির আয়তন। বলটির আয়তন কত, বলটির আয়তন কি সূত্র, 4/3 পাই আর কিউ ঘন সেমি। ঘন সেমি এতটা লিখতে হবে না, সেমি কিউব লিখি, ঠিক আছে, সেমি কিউব। আচ্ছা 4/3 এখানে রাখলাম, পাইটাকে বানালাম 22/7, আর এর মান আর এর কিউব, তাই তো, মানে 7/2 ইন্টু 7/2 ইন্টু 7/2 সেমি কিউব। আচ্ছা এই 7 কাটি, এইগুলো দিয়ে কাটা হবে না, এই 2 কাটলে এই 4ও কেটে যাবে, এই 2 দিয়ে যদি এটাকে কাটি তাহলে বেরোবে 11, তাই তো। তাহলে থাকছে কত, 7 7 49 আর 11 কত থাকে, 5 3 9/3, তাহলে 5 3 9 কত থাকে, 3 1 3 2 23 3 7 21 2 9 3 9 27 2 2/3, তাহলে অ্যানসার কত। তাহলে আয়তন কত, বলটির যে আয়তন বা বলটিতে কতটা লোহা আছে সেটা কত হবে, 179.2 ঘন সেমি বা সেমি কিউব লোহা আছে, বোঝা গেল। এবার দেখি 4-এরটা। আচ্ছা এবার আমরা 4-এরটা করবো। আচ্ছা একটা ভুল হয়ে গেছে, 2 নম্বরে আমরা বের করেছিলাম আর এর মান বেরিয়েছিল 1.4 সেমি, ঠিক আছে, ওটা হচ্ছে ব্যাসার্ধ বেরিয়েছিল। আর আমাদের এখানে যে ব্যাস মানে 1.4 কে যদি 2 দিয়ে গুণ করি তবে ব্যাসটা পেয়ে যাবো, ওখানে 2.8 হবে, ঠিক আছে। এটা আমি ভেবেছিলাম ব্যাসার্ধ চেয়েছি, এখানে ব্যাস চেয়েছি। আচ্ছা তাহলে 4-এরটা দেখি, হ্যাঁ 4-এরটা কি বলছে, 4-টা কি বলে, 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করে লিখি। 28 সেমি ব্যাস বলে দিচ্ছে আমাদের, আর জলের মধ্যে যদি ডুবি দেয়, নিমজ্জিত মানে ডুবি দিলে কতটা জায়গা খেয়ে দেবে, মানে কি যদি গোলকের আয়তনটা বের করি তবে কতটা জায়গা সে জলের ভিতরে গিয়ে খেয়ে আছে সেটা আমরা বুঝতে হবে, তার মানে আমাদের আয়তন চেয়েছে। তাহলে ব্যাসার্ধ মানে আর সমান কত বলেছে, 28 সেমি,
তাই তো? ও ব্যাস বিশিষ্ট বলেছে, 28টা হচ্ছে ব্যাস, ঠিক আছে, সরি 28টা হচ্ছে ব্যাস। তাহলে সুতরাং ব্যাসার্ধ মানে আর কত হবে, 28 বাই 2 সমান সমান 14 সেমি। বুঝে গেল? এবার আমাদের বের করতে হবে কি আয়তন। তাহলে গোলকের আয়তন কত, 4/3 পাই আর কিউ আর কি, ঠিক আছে। আচ্ছা 4/3টাকে রাখলাম, পায়ের মান 22/7, আর এর মান কত 14, তাহলে 3খানা 14 লিখব, 3খানা 14 সেমি কিউব, ঠিক আছে। আচ্ছা 7 দিয়ে একটা 14 কাটি 2, 3 দিয়ে আর কাউকে কাটা যাবে না, কাটা যাবে না, তার মানে গুণ করতে হবে, তাই তো। তাহলে 14 দুগুণী, আচ্ছা 14 14 কত, 14 14 হচ্ছে 196, তার সাথে গুণ করব কত 88, 6 48 এর 8 তোমার 4, 8 9 72 হচ্ছে 76 এর 6 তোমার 7, 8 এর 8, আর 7 হচ্ছে কত 8 6 5 1, এটা হচ্ছে 8, 6 দিয়ে বেরোলে হচ্ছে 14, 4 তোমার 1 11 12 2 তোমার 1 6 7 1, সাথে করে থাকে 2, তাহলে এটার সাথে 2 গুণ হবে, 8 দুগুণী 16 তোমার 1 দুগুণী 8 9 2 দুগুণী 4 7 দুগুণী 14 4 তোমার 1 2 2 আর 3, তাহলে 3 4 4 9 6, 3 4 4 9 6 বাই 3, ঠিক আছে। আচ্ছা তাহলে এই ভাগটা করে নিই আমরা, এই পাশে করি, 3 4 4 9 6 বলেছে, তাই তো। আচ্ছা তাহলে 3 1 আচ্ছা 3 1 3 4, 3 1 3 1 4, 3 4 12 2 9, 3 9 27 2 6, 3 8 24 2, তাহলে 2/3, তাহলে উত্তর কত হলো 1 1 4 9 8 2/3 সেমি কিউব। তাহলে উত্তর কি লিখবে, উত্তরে লিখবে যে জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে এই এত সেমি কিউব পরিমাণ জল অপসারিত করবে, ঠিক আছে। তাহলে 4 নম্বরটা হয়ে গেল। আচ্ছা 5 নম্বরটা লিখি, খুব ছোট ছোট অঙ্ক আর খুব সোজা সোজা অঙ্ক, ঠিক আছে, হয়তো বুঝতে আর করতে বেশি টাইম লাগবে না। আচ্ছা 5এরটা কি বলছে, 5এরটা বলছে কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের এবং পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত। আচ্ছা প্রথমে ছিল কত 7, মানে ধরে নি R1 প্রথমে হচ্ছে 7 আর R2 কত 21 সেমি হবে, তাই তো। R1 7 R2 21, তাহলে পূর্বে ও পরে সমগ্র তলের ক্ষেত্র ফলের অনুপাত কত হবে। পূর্বে কত ছিল 4 পাই R1 তার স্কয়ার, এটা ছিল সমগ্র তলের ক্ষেত্র বলে 4 পাই R স্কয়ার, আর R1 কি 7 ছিল। আচ্ছা এখানে যে 4 পাই পরে কি হয়েছে R2 হয়েছে তার স্কয়ার। আচ্ছা তুমি দেখো এই 4 পাই আর 4 পাই দুই জায়গায় আছে, তাহলে এটা কেটে যাবে, তাহলে কি থাকবে R1 তার হোল স্কয়ার ইজ টু R2 তার হোল স্কয়ার। তাহলে প্রথমে কত ছিল, প্রথমে ছিল 7, 7 এর স্কয়ার মানে কি দুটো 7, আর পরে কত ছিল 21 ইজ টু 21 ইনটু 21 দুটো 21, এই 7 কেটে যাবে, এই 21 এই 21 কেটে যাবে, 7 দিয়ে 21 কে কাটলে থাকে 3, এখানেও থাকে ইনটু 3, ঠিক আছে। তাহলে গুণ করে দাও, এখানে 1 থাকলো আর এখানে কত থাকলো 3 3 কে 9, বুঝে গেল। তাহলে পূর্বে ও পরে সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত 1:9। আচ্ছা 6টা লিখে, আচ্ছা এবার তাহলে আমরা দেখি 6 এর দাগেরটা কি বলছে। 6 এর দাগেরটা বলছে অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে। অর্ধ গোলাকৃতি মানে একটা বাটি যেরকম হয়, বাটি কিরকম হয় একটা গোলকের হাফ, ঠিক আছে।
বাটি তৈরি করতে 127.2/7 বর্গ সেমি পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। আচ্ছা দেখো, অর্ধগোলাকৃতি মানে কি অর্ধগোল, ঠিক আছে। এবার যদি একটা বাটি তৈরি করি, বাটির ওপরের দিকটা, ওপরের তলটা তো ফাঁকা থাকবে, মানে কি খালি বক্রতলটা থাকবে। তাহলে এখানে যে বর্গ সেমি বলেছে বাটি তৈরি করতে পাত লেগেছে, তার মানে কি বক্রতলের ক্ষেত্রফল সেটা কত বলেছে 127.2/7। বোঝা গেল? কারণ বাটিটা তো ঢাকা না, বাটিটা খোলা, তার মানে কি ভূমির ক্ষেত্রফলটা বাদ, সমগ্রতলের ক্ষেত্রফল এখানে বলেন, এখানে বলেছে বক্রতলের ক্ষেত্রফল কত বলেছে 127.2/7। আচ্ছা, তাহলে সুতরাং অর্ধগোলকে এটা কত নম্বর করছি আমরা? 6 নম্বর, ঠিক আছে। অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত বলেছে 127.2/7। 7 দিয়ে এটাকে গুণ করে থাকছে হচ্ছে 9 টোটাল হচ্ছে 891, ঠিক আছে, বাই 7। তাহলে শর্তানুসারে এটা কি অর্ধগোলকের বক্রতল বলেছো তো? অর্ধগোলকের বক্রতলের সূত্র কি 2πr² সমান কত বেরোচ্ছে 891/7। বোঝা গেল? আচ্ছা, আর স্কয়ারটাকে এদিকে রেখে দিই, বাকিগুলোকে আমরা এদিকে নিয়ে যে 8 9 1 7টা উপরে যাবে, 2টা নিচে আসবে, এখানে নিচে একটা 7 আছে আর নিচে আছে 22। 7 7 কাটলো, 11 দিয়ে এটা কাটে 2, 11 দিয়ে এটা কাটছে 8 1, তাই তো? তাহলে r সমান √81/4। তাহলে 81 কার বর্গ 9, তাহলে 9 আর 4 কার বর্গ 2 এর। তাহলে r মান কত বেরালো 9/2, মানে ব্যাসার্ধ হচ্ছে 9/2। চেয়েছে আমাদের কি? চেয়েছে হচ্ছে বাটি মুখের ব্যাসের দৈর্ঘ্য। ব্যাসের মানে ব্যাসার্ধ কত বলেছে 9/2। তাহলে ব্যাস কি করে বের করবো? ব্যাস বের হচ্ছে ব্যাসার্ধের সাথে 2 গুণ করে দিই, 9/2, 2 2 কাটলো 9 সেমি। বোঝা গেল? আচ্ছা, 7-8টা দেখে। আচ্ছা, 7-8টা কি বলছে? 7-8টা বলছে একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি। ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে, মানে আয়তন বের চেয়েছে, হিসাব করে লিখি এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। বক্রতলের ক্ষেত্রফল কি 4πr², ঠিক আছে। তাহলে একটি নিরেট লোহার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে কত নম্বর? 7 নম্বর। কি বলে দিয়েছে? ব্যাসার্ধ মানে আর কত বলেছে 2.1 সেমি, 2.1 সেমি, ঠিক আছে। গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে, মানে আয়তন। তাহলে আয়তনের সূত্র কি? আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই r³। আচ্ছা, মানগুলো বসে দিই। 4/3 22/7 r³ আছে, তার মানে কত 21.1 ইন্টু 21.1 ইন্টু 21.1। পয়েন্টগুলোকে তুললাম, তার জন্য কি হবে নিচে 10 আসবে একটা। 7 দিয়ে কাটি 3, 3 দিয়ে 3 কেটে গেল, 0 10 গুলোকে আমরা নিচে রেখে দিই, উপরের গুলো গুণ করি। তাহলে 21 আর 4 22, মানে 88। আর হচ্ছে 21 গুণ করি, 8 একে 8, 8 একে 8, 8 2 16, আর তোমার 1 8 2 16 17, 7 4 8 1, আবার 21 গুণ হবে, 8 একে 8, 4 8 1, 8 2 16, তোমার হচ্ছে 2 8 9, 8 2 16 6, তোমার 1 2 3, তাহলে হলো 8 0, তোমার 1
10 18 হাত আমার 1 7 8 3, তাহলে 1 2 3 1 2 3, তাহলে কি হবে 3 8 8 0 8 বাই 1000, তার মানে তিনটের আগে দশমিক বসবে 38.808 বুঝে গেল। আচ্ছা, এটা কি গেল? এটা গেল হচ্ছে আমাদের আয়তন। এবার চেয়েছে কি? এবার চেয়েছে বক্রতলের ক্ষেত্রফল। এবার যদি বক্রতলের ক্ষেত্রফল বের করি তাহলে এটা মুছে দিলাম। বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল কত দাঁড়াবে? 4 পাই আর স্কয়ার। 4 লিখলাম, পাইটাকে লিখলাম 22/7 ইন্টু আর স্কয়ার, মানে 2.1, দশমিকটা তুলে এখানে 0, আবার একটা হবে 2.1, দশমিকটা তুলে এখানে একটা 0, 7 দিয়ে টাকা কাটবো হচ্ছে 3, তাহলে থাকে কত? 88 ইন্টু যেটাকে 3 3 2 6 63, 3 8 24 4 হাতের মধ্যে 3 8 24 26, 6 48 8 হাতের মধ্যে 6 48, আর হচ্ছে কত 4, 48 আর 4 হচ্ছে 52, তাহলে কত হলো 4, এখানে থাকবে হচ্ছে 14 হাতের মধ্যে 1 4 5 5 5 4 4 5 5 4 4 বাই 100, তাহলে দুটোর আগে দশমিক বসে 5.44 সেমি স্কয়ার, এটাও সেমি স্কয়ার, এটাও সেমি স্কয়ার, বোঝা গেল? এটা বক্রতলের ক্ষেত্রফল বেরিয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তাহলে 7-এরটাও হয়ে গেল। এবার আমরা করব কত? 8-এরটা। আচ্ছা, 8-এরটা কি বলছে? 8-এরটা বলছে একটি নিরেট সীসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি, ওই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। আচ্ছা, ধরো একটা গোলক আছে, তাহলে গোলকের যেটা আয়তন হবে, ঠিক আছে, সেইটাকে যদি আমি গলি আরো ছোট 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 গোলক বানাই, তাহলে সেই ছোট ছোট গোলকগুলো যদি এক জায়গায় আনি, আর যে বড় গোলকটা সেটার আয়তন কি? দুটোর আয়তন এক, তাহলে বড়র আয়তনটা বের করে যদি ছোটর আয়তন দিয়ে ভাগ করি, তাহলে যত আসবে ততগুলি ছোট ছোট গোলক তৈরি করা যাবে। তাহলে বড় গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত বলেছে? ব্যাস বলেছে 14 সেমি, তাহলে সুতরাং ব্যাসার্ধ কত? 14/2 = 7 সেমি, বোঝা গেল? আচ্ছা, আর একটি এই গোলকটিকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট তৈরি করা যাবে। আচ্ছা, তাহলে এই যে ব্যাসার্ধটা, এটা কি? এটা ধরো R1, ঠিক আছে, এটা বড় গোলক তাই R1, আর ছোট গোলকের ব্যাসার্ধ, ঠিক আছে, লিখে দিচ্ছি, ছোট গোলকের ব্যাসার্ধ মানে R2, সেটা কত? 3.5 সেমি। তাহলে ছোট গোলকের সংখ্যা, মানে বড় গোলকের আয়তনটাকে ছোট গোলকের আয়তন দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে যেটা থাকবে ততগুলো ছোট গোলক, ঠিক আছে, মানে 4/3 পাই R3, মানে R1 এর 4/3 পাই R2 তার হোল কিউব। আচ্ছা, 4/3 পাই আর 4/3 পাই দুদিকেই আছে, তাহলে কেটে যাবে। R1 এর কিউব মানে কি? 7 ইন্টু 7 ইন্টু 7, নিচে থাকবে কি? 3.5 ইন্টু 3.5, ঠিক আছে। আচ্ছা, কিউ হবে
এটাতে যদি এটাকে কাটে 2, এটাতে এটাকে কাটলে থাকবে 2, এটাতে এটাকে কাটলে থাকবে 2, তাহলে কত হলো 8। তাহলে ছোট গোলকের সংখ্যা কটা হবে 8। বোঝা গেল? একটা বড় গোলক আছে, বড় গোলকের একটা আয়তন আছে, সেটাকে গলিয়ে যদি ছোট ছোট গোলক করায় তাহলে আয়তনটা কিন্তু একই থাকবে। তাহলে কতগুলো হবে 8খানা হবে। টোটাল আয়তন দিয়ে যদি বড় গোলকের আয়তনটাকে আমরা ভাগ করে দিই তাহলে 8 বেরাবে, সেই 8 মানে যত বেরাবে ততগুলোই ছোট ছোট গোলক হবে। ঠিক আছে? কারণ তুমি 8-এর সাথে যদি এই ছোট গোলকের যে আয়তন সেটা গুণ করো তাহলে বড় গোলকের আয়তনটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? পরেরটা দিই। হ্যাঁ, নয়টা কি বলছে, 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো 3খানা ব্যাসার্ধ বলেছে, 3টে ব্যাসার্ধ বলে দিয়েছে, 3টে ব্যাসার্ধ 3খানা গোলক আছে ধরো। ঠিক আছে? সেটাকে গলিয়ে একটা বড়, মানে 3খানা গোলকের যা আয়তন সেটাকে গলিয়ে তো একটা বড় গোলক বানাবো, তাহলে আয়তনটা কিন্তু একই থাকছে। 3খানা ছোট ছোট আয়তনের গোলককে গলিয়ে আমরা বানাবো বড় একটা গোলক। তাহলে 3খানা ছোট ছোট গোলকের যে আয়তন তাদের যোগফলটা হচ্ছে বড় গোলকের আয়তন। ঠিক আছে? তাহলে ধরে নিই R1 সমান সমান 3 সেমি। ঠিক আছে? R1 3 সেমি, R2 4 সেমি, আর R3 5 সেমি। 3খানা গোলক। ঠিক আছে? তাহলে বড় গোলকটির আয়তন, বড় গোলকটির আয়তন কি হবে? 3টে ছোট ছোট গোলকের আয়তনের যোগফল। তাহলে 3টে ছোট ছোট গোলকের আয়তনের যোগফল কি? 4/3 পাই R1 তার হোল কিউব প্লাস 4/3 পাই R2 তার হোল কিউব প্লাস 4/3 পাই R3 তার হোল কিউব। এই তিনটে যোগ করলে কি করবে? আমরা বড় গোলকটার আয়তন পেয়ে যাবো। এবার যদি R1 R2 R3 এর জায়গায় আমরা এই মানগুলো বসে তাহলে অনেকটা বড় হয়ে যাবে। আমরা কি করবো দেখো, 3খানাতেই 4/3 পাই, এটা কমন আছে, তাহলে এটা আমরা কমন নিয়ে নেবো। ঠিক আছে? 4/3 পাই যদি কমন নিয়ে নিই তাহলে আমাদের কি থাকে? R1 তার হোল কিউব প্লাস R2 তার হোল কিউব প্লাস R3 তার হোল কিউব। ঠিক আছে? তাহলে 4/3 ইন্টু পাইয়ের জায়গায় 22/7 লিখে দিই, ইন্টু এখানে কত হবে? এখানে হবে 3-এর হোল কিউব প্লাস 4-এর হোল কিউব আর 5-এর হোল কিউব। 4/3 ইন্টু 22/7 হবে 9, এই 27, সরি 27 প্লাস 64 প্লাস 125 যোগ করলে কত আসবে? এখানে 4/3টা লিখে নিই, 22/7 ইন্টু 5 আর 4 9, 9 আর 7 হচ্ছে 9 আর 7 হচ্ছে 16, 6 হাতে আমার 1, 2 আর 8, 8 আর 2 10 আর 1 11, 11 1 হাতে আমার 1, 2 200। বোঝা গেল? আচ্ছা, 3 দিয়ে এটাকে কাটা যাবে, 3 7 21, 3 2 6, 7 দিয়ে এটাকে কাটা যাবে, যাবে। তাহলে এই সবকটাকে গুণ করে 7 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে? আচ্ছা, এই সেটটা করে দিচ্ছি আমি ছোট করে। হ্যাঁ, তাহলে গুণ করলে কত হবে? 72 ইন্টু 88, তাই তো? 8 2 16 হাতে আমার 1, 7 8 56 57 6 3 হাতে আমার 1, 8 আর 5 13 হাতে আমার 1 6। তাহলে কত আসবে? 6 3 3 6। তাহলে সমান সমান 6 3 3 6/7 ভাগ করলে কত আসবে? 6 3 3 6। ঠিক আছে? 7 9 63
ঠিক আছে। আচ্ছা, এবার আবার দুখানা নামাতে হবে, তার জন্য এখানে একটা শূন্য হবে। 5 7 35 দিন 1/7 বোঝা গেল? দেখে নাও তাহলে উত্তর কত হবে? 905 পূর্ণ 1/7 খেলে আবার খাবার ইচ্ছে জাগবে দ্বিগুণ। তাই চলে আসুন তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসুন। একটু সাউন্ড হবে, কষ্ট করে শুনতে হবে, ঠিক আছে, কিছু করার নেই। তাহলে বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে, তাহলে বড় গোলকটির আয়তন কত? 905 পূর্ণ 1/7, ঠিক আছে। এবার এখান থেকে আমাদের বের করতে হবে বড় গোলকটির ব্যাসার্ধ। তাহলে আমরা এটা এখানে ভাঙিয়ে নিয়েছিলাম, এটা যদি কোনো সময় চাই তোমাদের বড় গোলকটির আয়তন কত, তাহলে তোমরা এইভাবে বের করবে। এবার আমাদের যেহেতু ব্যাসার্ধ বের করতে হবে, তাহলে এই ভাগটাকে আমাদের না ভাঙালেও চলতো, ঠিক আছে, বা আমরা এত দূর অব্দিও রেখে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এইটুকুনি মুছে দিলাম। তাহলে বড় গোলকটার আয়তন কি থাকবে? 4 × 22 × 72/7। তাহলে বড় গোলকটার আয়তন কত হতে পারে? 4/3 পাই আর কিউ সমান সমান 4 × 22 × 72/7, ঠিক আছে। তাহলে দেখো এইচ আর প্রথমেই কেটে যাচ্ছে। আরে দাঁড়া, এটা এখন কাটবো না, একটু পরে কাটছে, তাহলে অনেকগুলোই কাটবে। আচ্ছা, 4/7 × 22/7 × আর কিউ সমান সমান কত থাকছে? 4 × 22 × 72/7। দেখো 7 7 কেটে গেল, ঠিক আছে, 22 কেটে গেল, 4 4 কেটে গেল। এবার থাকছে হচ্ছে আর কিউব সমান সমান 72 × 3 মানে কত? 216। তাহলে আর কিউব 216 কত কিউব? 6 এর কিউব, ঠিক আছে। তাহলে সুতরাং আর সমান সমান 6। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 6, বোঝা গেল? এটা আমাদের উত্তর বের করতে হবে। আচ্ছা, তাহলে মুছে দিলাম। আচ্ছা, এবার দেখি 10 নম্বরটা কি হচ্ছে। 10 নম্বরটা বলছে একটি অর্ধ গোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 ডেসিমিটার। গম্বুজটি উপরিতল রং করতে প্রতি বর্গ মিটারে 35 টাকা হিসেবে কত খরচ পড়ে? আচ্ছা, একটা গম্বুজ আছে অর্ধ গোলাকৃতি, মানে কি অর্ধগোলক বলে দিচ্ছে, ঠিক আছে। তার ব্যাস কত বলেছে? 42 ডেসিমিটার, ঠিক আছে, ভালো করে পড়ো, 42 ডেসিমিটার ব্যাস, ঠিক আছে। আর এখানে বলেছে খরচ কিরকম হয়? প্রতি বর্গ মিটারে 35 টাকা খরচ হয়, ঠিক আছে, মানে মিটার বলা রয়েছে। তাহলে আমাদের ডেসিমিটার থেকে প্রথমত আগে মিটারে আনতে হবে, ঠিক আছে। আচ্ছা, ব্যাস কত বলেছে? 42 ডেসিমিটার। তাহলে সুতরাং ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 42/2 মানে 21 ডেসিমিটার। এবার ডেসিমিটার থেকে মিটারে আনতে গেলে আমরা কি করতে পারবো? 10 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে কত হবে? 21/10 মিটার, মানে হচ্ছে 2.1 মিটার। এবার উপরিতল রং করবে বলেছে, তার মানে কি আমাদের বক্রতলের ক্ষেত্রফলটা বের করতে হবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কি আছে? 2πr², ঠিক আছে। তাহলে 2 × 22/7 × r² মানে 2.1, তার হোল স্কয়ার আছে, তাহলে দুবার হবে 2.1। আচ্ছা, পয়েন্টটাকে যদি তুলি নিচে 10 আসবে, এই পয়েন্টটাকে তুললেও নিচে 10 আসবে। 7 দিয়ে টাকা কাটলে থাকবে হচ্ছে 3, ঠিক আছে, 7 দিয়ে টাকা কাটলে থাকবে হচ্ছে 3। তাহলে এখানে হচ্ছে 63, আর এখানে হবে তো কত? 44। 3 4 12, 2 হাতে আমার 1 আছে 24 25, 2 5 2
তাহলে এখানে থাকবে হচ্ছে 2 7 7 2, ঠিক আছে। তাহলে 2 7 7 2 ভাগ 100, তাহলে কত হবে 27 পয়েন্ট এত, ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের কি বলেছে, এক প্রতি বর্গ মিটার, মানে এক বর্গ মিটারে যদি 35 টাকা খরচ হয় তাহলে টোটালে কত খরচ হবে, তাহলে লিখে নি। এক বর্গ মিটারে খরচ হয় 35 টাকা, এক বর্গ মিটারে খরচ হয় 35 টাকা, তাহলে 27.72 বর্গ মিটারে খরচ কত হবে, 35 ইন্টু 27.72 টাকা। তাহলে 27.72 কে 35 দিয়ে গুণ করি কত হবে, 5 গুণ 10 0 হাতে আমার 1, 5 7 35, 34 6 হাতে আমার 3, 5 7 35 আর 3, 35 আর 3 38 হাতে আমার 3, 5 গুণ 10 আর 3 হচ্ছে 13, 3 দুগুণে 6, 3 7 21 এর 1 হাতে আমার 2, 3 7 21 22 23 হাতে আমার 2, 3 গুণ 6 7 8, তাহলে 0 6 6 12 হাতে আমার 1 আর 1 9 10, ঠিক আছে। এখানে থাকবে হচ্ছে 7, এখানে হবে 9, আর যেহেতু এখানে পয়েন্ট আছে তাহলে দুটোর আগে পয়েন্ট হবে, তাহলে 970.20, মানে 970 টাকা 20 পয়সা, বোঝা গেল। আচ্ছা, হয়ে গেল। এবার 11টা দেখি। 11টা কি বলছে, 11টা বলছে একটি ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি আর 17.5 সেমি, গোলক দুটি, বহুত সাউন্ড হয় রাস্তার পাশে তো, গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করে, ঠিক আছে। তার মানে একটা গোলক তৈরি করতে পাত লেগেছে, নিরেট ফাঁপা গোলক তৈরি, মানে আয়তন না, বক্রতলটা কথা বলছি, ঠিক আছে, মানে খালি পাতটা কতটা লেগেছে, মানে বক্রতলের ক্ষেত্রফলটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে R1 কত বলেছে, R1 বলেছে 21, R1 বলেছে 21, আর R2 বলেছে হচ্ছে 17.5, ঠিক আছে। তাহলে আমাদের কিসের অনুপাত চেয়েছে, গোলক দুটি তৈরি করতে যতটুকু পাত লাগবে, মানে গোলক দুটির বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে, 4 পাই R1 তার হোল স্কয়ার ইজ টু 4 পাই R2 তার হোল স্কয়ার, ঠিক আছে। এবার 4 পাই দুদিকে আছে তাই জন্য এটা কেটে গেল, ঠিক আছে। তাহলে পড়ে কি থাকে, R1 তার হোল স্কয়ার ইজ টু R2 তার হোল স্কয়ার। R1 কত আছে, R1 আছে হচ্ছে 21, মানে দুবার 21 লিখে দিই, ঠিক আছে, ইজ টু 17.5 ইন্টু 17.5, দশমিকটা তুলে দিই নিচে আসবে 10, এটা তুলে দিই নিচে আসবে 10, 7 দিয়ে 21 কাটলে 3, এখানেও কাটলে 3, 7 দিয়ে টাকা কাটলে থাকে হচ্ছে 25, 7 দিয়ে টাকা কাটলে থাকে হচ্ছে 25, আচ্ছা একটু কালিটা হালকা হয়ে গেছিল বুঝিনি। 5 দিয়ে 25 কে কাটলে থাকবে হচ্ছে 5, 5 দিয়ে 10 কে কাটলে থাকবে হচ্ছে 2, এটাকে 5 দিয়ে টাকা কাটলে থাকবে হচ্ছে 2, তাহলে এখানে আসলে কত 9 ইজ টু 25/4। এবার যেহেতু এটা ভগ্নাংশ আছে, ভগ্নাংশ সরানোর জন্য কি করব, এদিকেও 4 দিয়ে নিচে যে সংখ্যাটা থাকবে সেটা দিয়ে গুণ করব, 4 দিয়ে গুণ করব, তাহলে এদিকেও 4 দিয়ে গুণ করব, 4 নং কত হবে 36, আর এই 4 4 কেটে হবে হবে কত 25, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আজকে আমরা করলাম হচ্ছে কত অবধি, 11 অবধি, আজকে আমরা 11 অবধি করেছি। তা আজকে এইটুকুনি ভিডিওটা, ঠিক আছে, বাকি যে কটা অঙ্ক আছে সেটা পরের পার্টে করবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা অবশ্যই লাইক করে দেবে, যেখানে যদি কারো বুঝতে অসুবিধা সেটা কমেন্টে জানাবে, আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দেবে, নিজেও দেখবে, আর ভিডিওটা কেটে কেটে দেখবে না, পুরোটা দেখবে, ঠিক আছে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।